সোশ্যাল মিডিয়ায় যেটা চলছে সেখানে অশ্লীলতার ভিড় বেশি। রূপঙ্করদাকে স্যালুট জানাই, যে ভদ্রলোক বলেছিল যে হুইজ কে ম্যান, আমার মনে হয় ওটা ঠিকই বলেছিল। যে যখন ক্ষমতায় তার সঙ্গেই তাল মিলিয়ে আমাদের চলতে হয়। মতের বিরোধী বা মতে না মিললেও কিছু করার নেই। রিয়েলিটি শো হলো চ্যানেল তোমাকে ততদিনই রাখবে যতদিন তুমি চ্যানেলকে এন্টারটেইন করতে পারবে। সোজা কথা, স্পষ্ট কথা বললে শত্রু বাড়ে, সমাজে কর্মক্ষেত্রে বাড়ে, সব দিকেই বাড়ে। ইন্ডাস্ট্রিতে তো এখন কিছু পেতে গেলে কিছু দিতে হয় আর কি। এখন ছেলেদের একরকম জিনিস দিতে হয়, মেয়েদের অন্য জিনিস দিতে হয়, সেটা সবাই জানে ভালো করে। যাচ্ছে তাই ভাবে ইউজ করে নিয়েছে মানুষ, আমাদের ব্যবহার করে নিয়েছে। বড় বড় সব ডিরেক্টর, তারা এখন বিশাল ব্যাপার। টুডে স্টোরি প্রেজেন্টস স্ট্রেট টক নিয়ে আপনাদের সঙ্গে আমি পল্লবী। স্ট্রেট টক, সোজা কথা সোজাভাবে। আর আজ যার সঙ্গে সোজা কথা সোজাভাবে হবে তিনি সুরঞ্জিত কর্মকার। তাকে আপনারা সকলেই চেনেন। একদিকে তিনি কৌতুক শিল্পী, একদিকে অ্যাঙ্কার, একদিকে হোস্ট, একেবারে পারফর্মার এক কথায় বলতে গেলে। দাদা, তোমাকে স্বাগত। তোমাদেরকেও স্বাগত। আজকে এসছো আমার বাড়িতে, ছোট্টখাটো জায়গা। ভবিষ্যতে 14,000 স্কোয়ার ফিট নেব, লটারি কেটেছি যদি মেলে আর কি। তো টুডে স্টোরিকে অসংখ্য ধন্যবাদ। ধন্যবাদ নূপুর ম্যাডামকে, আমি ভীষণ খুশি আর কি। তোমাদেরকে ওয়েলকাম। থ্যাংক ইউ। আমাদের খুব ভালো লাগছে যে দাদার কাছে আসতে পেরেছি, বা দাদা সময় দিয়েছে আমাদের, সব থেকে বড় কথা। আর এই যে লোক হাসানো যেটা তোমরা করে থাকো, তার জন্য কুর্নিশ তোমাদের। কারণ মানুষ আজকে না হাসতে ভুলে গেছে। আমরা নানা চাপ, ইএমআই চাপ, অফিসে কাজের চাপ, আর্থিক চাপ, সব কিছু নিয়ে চাপে মুখের হাসি উধাও হয়ে গিয়েছে। কিন্তু এই লোক হাসানোর কারবার যারা করে তাদের সমাজ তো একটা সময় অ্যাকসেপ্ট করতো না। এটা আবার কি কারবার, এরকম শুনতে হয়েছে? বাবা, বিশাল শুনতে হয়েছে। শুধুমাত্র মানুষ যে চাপে আছে সেটা না, চিকেন মাটনও চাপে আছে, চিকেন চাপ, মাটন চাপ। তো বিষয়টা হলো গিয়ে, হাসি এমন একটা বিষয়, প্রত্যেকে বলে লাফটার ইজ দ্য বেস্ট মেডিসিন, বাট ওই মেডিসিন কেনার সময় কারো আর বাজেট থাকে না। প্রত্যেকেরই একটাই কথা, বাজেটটা একটু কম আছে, একটু অ্যাডজাস্ট করো। আজ অব্দি শুনলাম না কারো কাছে যে বাজেটটা ভালো আছে। আর আমি তো কোনোদিন ভাবতে পারিনি যে আমি কমেডি করব, লোক হাসাবো। এই কমেডি করেই আমার সব করা, সংসার চালানো, বিয়ে করা, বাবা হওয়া, ফ্ল্যাট কেনা, সবই এই করি, কণ্ঠ বিক্রি করে আর কি, সোজা কথা। তো অ্যাঙ্কার এক জিনিস, সঞ্চালনা এক জিনিস, আর সঙ্গে সঞ্চালনা প্লাস মানুষকে হাসানো, কমেডি করা, সেটা কিন্তু খুব কঠিন কর্ম। কারণ ওটাই আমাদের ধর্ম। রাত 12টা, 1টা, 2টো, 3টে হোল নাইট ফাংশন থেকে শুরু করে, কর্পোরেট থেকে শুরু করে সাংস্কৃতিক অনুষ্ঠান, সব রকমের প্রোগ্রামে গিয়ে গিয়ে মানুষকে একটু আনন্দ দিতে হয়, হাসাতে হয়। তো এটা নিয়ে প্রথমে অনেকে একটু বালখিল্য করে, বাংলায় বলে যেটাকে আর কি প্যাক দেয়া আর কি। এ আবার কি প্রফেশন, এই কোনো হাসানো একটা পেশা হলো নাকি? এবার ওই নেশা থেকে পেশাটা হয়ে গেল আর কি। তো কষ্টটা এটাই যে শুধু মানুষের একটাই ডায়লগ যে বাজেটটা একদম, বাজেট বড্ড কম। অথচ দেখুন এরাই আবার কোনো একটা 1 ঘন্টার সিঙ্গারকে 10 লাখ, 20 লাখ, 25 লাখ দিয়েও আনতে পারে, সেটা কোনো অসুবিধে নেই। আমি এই দিক থেকে রূপঙ্করদাকে স্যালুট জানাই, যে ভদ্রলোক বলেছিল যে হুইজ কে ম্যান, আমার মনে হয় ওটা ঠিকই বলেছিল। যে বাংলার কোনো শিল্পী বা বাংলার কোনো যে কোনো শিল্পীকে যখন নেওয়া হয় তখন বাজেট থাকে না। অথচ কাচ্চা বাচ্চা অমুক রিয়েলিটি শো, ইন্ডিয়ান আইডল, সারেগামা বা জুনিয়র কথা বলতে পারে না, তারা 10 লাখ 15 লাখ টাকা দিয়ে মানুষ নিয়ে আসছে। আর আমাদের তো বাজেট জীবনেও থাকে না, 200 বছর ধরে বাজেট নিয়ে। মানে আমার দাদুর দাদু ইস্ট ইন্ডিয়া কোম্পানির লোকেদের হাসাতো আর কি, তারও বাজেট ছিল না। আমি এখন লোকেদের, আমারও বাজেট নেই। এখন সোশ্যাল মিডিয়ার যুগ, মেয়েটা তো সুযোগ করে দিয়েছে, তুমি তোমার নিজের পারফরমেন্সের ভিডিও পোস্ট করে ইনকাম করতে পারবে। তো সেক্ষেত্রে মঞ্চের ওপরে বা শুধু ডিপেন্ড করে থাকা কেন, কারণ অনেকেই কিন্তু এভাবে ইনকাম করছে, তোমাদেরই সতীর্থরা করছে। সোশ্যাল মিডিয়ায় যেটা চলছে সেখানে অশ্লীলতার ভিড় বেশি। অসুস্থ, অশ্লীল, নোংরা, যে যা পারছে। কেউ নাইটি পরে স্নান করছে, সেটাও ভাইরাল। কেউ পুকুরে নামছে সাবান নিয়ে, সেটাও ভাইরাল। কেউ বসে বসে গোগ্রাসে গিলছে, সেটাও মানুষ দেখছে, সেটাও ভাইরাল। কেউ মাইক্রোফোন নিয়ে প্ল্যাটফর্মে চলে যাচ্ছে, বাথরুমের পাশে দাঁড়িয়ে গান গাইলো, সেও ভাইরাল। মানে সবাই এখন মোটামুটি ভাইরাল। তো আমার মনে হয় যদি ভাইরাল হতেই হয় বা নামতেই হয়, এমন কিছু জিনিস নিয়ে নামতে হবে যেটা মানুষ সবাই পছন্দ করবে আর কি। আমার মনে হয় সেটা। এবার চাইলে আমিও ভাইরাল হতেই পারি, কালকে মদের দোকানের সামনে দাঁড়িয়ে লাইভ শুরু করে দিল, সেটা করা যেতেই পারে। সোশ্যাল SMS একটা যদি না রাখা যায়, তাহলে ভাইরাল হয়ে আমার মনে হয় কোনো লাভ নেই। এই টাকা ইনকাম, এই টাকা থাকবে না, মুশকিল ধরে রাখা। এখন অনির্বাণদার গানটাও ভাইরাল হয়ে গিয়েছে, যে ছড়াটা উনি বেঁধেছেন হুলিগানিজমের, সেটা নিয়ে এখন মানে তুমুল বিতর্ক, শাসক বিরোধী সবাই এখন পেছনে পড়ে গিয়েছে। মানে এই যে তোমরা এখন প্যারোডি করো, মিমিক্রি করো, মানে এখন তো কার্টুন আঁকলেও জেলে যেতে হয়েছিল একজনকে যে রাজ্যে, তো সেখানে এইগুলো কতটা স্বাধীনভাবে করা যায়, কারণ এগুলো তো মানুষের মানে প্রতিভার প্রকাশ। প্রতিবাদ তো করাই যায় আসলে। যে যখন ক্ষমতায় তার সঙ্গেই তাল মিলিয়ে আমাদের চলতে হয়। মতের বিরোধী বা মতে না মিললেও কিছু করার নেই।
কালে কালে যদি অন্য কেউ আসে তাদের সঙ্গে আমাদের ভালো ভালো সম্পর্ক, সুসম্পর্ক রেখেই এগোতে হবে। কেননা রুটি রুজি সবই এদিক থেকেই আমাদের ইনকাম পত্র। মানে অনেকে বলে যে আমি যখন সরকারি অনুষ্ঠান করি অনেকে অনেক রকম টোন কাটে, আমাদের চটি চাটা এইসব বলে টলে অনেকে। বাট আমরা কি করতে পারি, আমাদের একটা পেশা, যে যখন ডাকবে আমাদের সেখানেই যেতে হবে। বিজেপি ডাকলেও প্রোগ্রাম করবো, তৃণমূল ডাকলেও করবো, সিপিএম কংগ্রেস তারা ডাকলেও করবো, আমেরিকা থেকে ডোনাল্ড ট্রাম্পের শ্রাদ্ধের অনুষ্ঠানে ডাক, সেখানেও আমাকে যেতে হবে যদি ডাক পাই। একদম কিছু করার নেই, এটা আমাদের পেশা এবং এটা আমাদের কর্ম। এবার অনেক কিছু আমরা দেখি যেগুলো মনে হয় একটু প্রতিবাদ করা দরকার, করিও ফেসবুকে। যার মতে না মেলে সে গালাগালি দেয়, যার মতে মেলে সে ফুল চন্দন পাঠায়, এই আর কি। আমাদের অবস্থাটা কি বলতো, এই চশমার ফ্রেমের মতো। ফ্রেম আছে কিন্তু কাঁচ নেই, ঠিক আছে? শুধু দেখে যাও, প্রতিবাদ করার কোনো দরকার নেই, এইভাবেই চোখে রাখতে হবে, এটাই ব্যাপার। কিন্তু এভাবে তো মানুষ প্রতিবাদ করতে ভুলে যাবে, আর প্রতিবাদ করলেই এখন খাড়া নেমে আসছে। হ্যাঁ, প্রতিবাদ করলেই খাড়া, স্ট্যাম্প এবং তুমি টার্গেট হয়ে যেতে পারো, সব দিকে সমস্যা। যার ফলে এই কুলে আমি ওই কুলে তুমি, মাঝে নদী বয়ে চলে যাবে। আমাদের অবস্থা নদীর জলের মতো, যেখানে গিয়ে ঠেকবো সেখানেই চালিয়ে যেতে হবে, করতে হবে। যখন এই যে দেখলাম যে মানে বাংলা কমেডি শো মানেই কিন্তু মিরাক্কেল, প্রথম তারাই শুরু করেছিল মানুষকে হাসানোর উদ্যোগ। আর অনেকেই দেখলাম যে ইঞ্জিনিয়ার, ডাক্তার, মানে চাকরি ছেড়ে সবাই এই কমেডি, মানুষকে হাসানোটা জরুরি। তো তোমার ক্ষেত্রে সেরকম হয়েছে, মানে সব কাজ বাজ ছেড়ে দিয়ে এই যে মানে বাড়িতে এটা শুনতে হয়নি যে লোক হাসিয়ে কতদিন, মানে নাক কোচকায়নি কেউ? হ্যাঁ, অবশ্যই আমার এরকম হয়েছে। যখন স্কুলে কলেজে পড়ি, যখন ফার্স্ট শুরু করি 2001 সালে, ফার্স্ট ইয়ারে পড়ি আমি, বিরাটি কলেজে পড়তাম। নবীন বরণে ফার্স্ট উঠি কমেডি করতে। তারপর প্রচুর মেয়েরা একটু ফ্যান টান হয়, পাগল টাগল হয়। বেশ কিছু মেয়েরা মানে এরও হয়েছিল সম্বন্ধ নিয়ে চলে এসছে মা বাবা শুদ্ধ। তখন আমি কোনো রিয়েলিটি শো যাইনি। ছেলে কি করে, ছেলে লোক হাসায়। এই লোক হাসায় এটা একটা কোনো পেশার নাকি? লোক হাসান এরকম করে অনেক আমার সাইডে হয়ে গেছে। কেউ ব্লেড নিয়ে চলে এসছে, আঙুল কেটে যা, মানে এরকম অনেক ঘটনা হয়েছে। আর আফটার মিরাক্কেল তো অনেক কিছু ঘটনা আছে যেগুলো আর শেয়ার করলে হাসি পেয়ে যাবে। কেউ বাচ্চা কোলে দিয়ে কেটে, বসিরহাট মেলা আমার মনে হয় 2006 সালে, ভিড়ের মধ্যে একজন বাচ্চা কোলে দিয়ে যাবে, একটু আদর করুন, উনি ছবি নেবে। ক্যামেরা নিয়ে এসছি, ছবি টবি নিয়ে উনি ভিড়ের মধ্যে হারিয়ে চলে, আমি আর খুঁজে পাচ্ছি না। তো সেই বাচ্চা নিয়ে আমি গ্রিন রুমে গিয়ে ওদের মাইকে অ্যানাউন্সমেন্ট করিয়ে সেই মাকে খুঁজে বার করা হলো। এরকম ঘটনা। এই যে রিয়েলিটি শো, মানে অনেকেই প্রশ্ন তোলেন যে রিয়েলিটি শো কতটা রিয়েল, মানে ওখানে পলিটিক্স কতটা হয়? রিয়েলিটি শো রিয়েল কিনা এটা একটা সত্যি বড় প্রশ্ন। রিয়েলিটি শো হলো চ্যানেল তোমাকে ততদিনই রাখবে যতদিন তুমি চ্যানেলকে এন্টারটেইন করতে পারবে। একটা টাইমের পর চ্যানেল তোমাকে সাইড করে দেবে, গল্প শেষ। অনেকেই আছে এখনো ফোন তোলে না। কত আমাদের সঙ্গে পার্টিসিপেন্ট ছিল, তারা বড় বড় সব ডিরেক্টর হয়ে গেছে, ফোনই তোলে না। চেনেই না কে ও, আচ্ছা হ্যাঁ কিছু হলে বলবো। একটা ইন্ডাস্ট্রিতে কমন ডায়লগ আছে, কিছু হলে বলবো, তোমার মতো ক্যারেক্টার বেরোলে খবর দেবো। এই হলে সেই খবর আর কবরে ঢোকার আগে হবে কিনা সন্দেহ আছে। তুমি তো অনেক মানে স্টেজ শো করো, তো গ্রাম বাংলার ঘুরে বেড়াও, তো মানে গ্রাম বাংলার সংস্কৃতি বা বাংলার যে সংস্কৃতি, মানুষ সংস্কৃতি মহল এখনো কতটা বজায় আছে? বাংলার সংস্কৃতি মহল এখন মোটামুটি ওই 4 ঘন্টার বিচিত্র অনুষ্ঠান হয়ে গেছে, যেমন খুশি তেমন সাজে। মানে আমরা তো মঞ্চে বসে থাকি, স্টেজের 3 দিকে লোকজন সব মাতাল, মানে শুনুন এদিকে, শুনুন, কেউ কথা মানে কানে বলবে না, মুখে মুখে মুখোমুখি বলবে আর কি। এই থুতু পুতু ছিটকে, চিকেন পকোড়া ছিটকে আগার কাণ্ড আর কি। তো এগুলোকে সামলাই। আবার এটাও ভাবি যে এই লোকগুলো আছে বলে 3-4 ঘন্টায় আমাদের একটা টাকা পাই বা দেয় আমাদের সাম্মানিক, সেটা নিয়ে আমাদের চাল ডাল কিনতে হয়। এরাই আমাদের নগদ নারায়ণ আর উদিত নারায়ণের ভাই। আর বিষয়টা হলো কালচার নষ্ট হয়ে গেছে, কালচার আর নেই। কালচার এখন কাল 5, 6, 7, 8 হয়ে গেছে আর কি, 4-এর মধ্যে সীমাবদ্ধ নেই। টাকা দিয়ে নিচ্ছি, তোমাকে যা বলবো তাই করতে হবে। মানে ঘর মোছা, বাসন মাজা, পারলে সকালবেলা মানে ইয়ে করে দিয়ে চলে আসো, কাজ বাজ সংসারে এসব করে দিয়ে চলে আসতো, এরকম ব্যাপার আর কি। যা খুশি তাই হচ্ছে, যা বলবে তাই শুনতে হবে। এবং অনেক অনেক প্রোগ্রামে গিয়ে ভয় লাগে সত্যি, কোথায় এলাম। লেডি সিঙ্গার যারা থাকে বা আদার্স ডান্সাররা থাকে, ওরাও ভয় পায় যে কোথায় এলাম, কি পরিবেশ। এর মধ্যে দিয়ে রুদ্ধশ্বাস, টান এক্সাইটমেন্ট, তার মধ্যে দিয়ে আমাদের প্রোগ্রাম করতে হয় আর কি। এবং কে কোন জোকসটা নেবে, কোনটা নেবে না, কে কোথায় সেন্টিমেন্টাল হয়ে যাবে, পলিটিক্যালি এই সেই অনেক কিছু ভেবে চিনতে কথা বলতে হয়। কারণ ওখানে এডিট নেই, এখানে ভালো হলে ফিডব্যাক আর খারাপ হলে শালা ইটব্যাক, মানে কপাল ফেটে বা ফাটিয়ে বাড়ি ফিরতে হবে। এই যে রিয়েলিটি শো শেষ হওয়ার পর দেখা যায় যে চ্যানেলের ধারাবাহিকে তারা কাজ করছে বা আরেকটা কোনো রিয়েলিটির ব্যাকআপে তারা থাকছে, তো তুমি কি এরকম কোনো কিছুর সঙ্গে যুক্ত এখন? আমরা যুক্ত হওয়ার চেষ্টা করেওছি এবং সুযোগও পেয়েছি, বাট আমাদের মুক্ত করে দিয়েছে বেশ কিছু মানুষজন আছে আমাদের ইন্ডাস্ট্রিতে, আমাদেরই লোকজন। তারা কোনোদিন চায়নি যে আমরা এগোই বা বেশি ভিড়ে গেলে তাদের সমস্যা হচ্ছে। কারণ তারা 2-4টে জোকস নিয়ে এসেছিল মিরাক্কেলে, 2-4টে জোকস নিয়ে তারা এখন বড় বড়
স্ক্রিপ্ট রাইটার, কেউ ডিরেক্টর, কেউ নামি দামি সব হয়ে গেছে। আর আমরা নিজেরা ইনস্ট্যান্ট বানাই, বসে বসে বানাই, আমাদের জানে এরা ঢুকলে আমাদের লস, তাই এগুলোকে তাড়াতে হবে। এরা কি করলো, একটা ব্যারিকেড তৈরি করলো, একটা লবি তৈরি হলো যে আমরা লবি, আমরাই করব, আমরাই খাবো, আমরাই বসবো, কাউকে ঘেঁচতে দেবো না। ভালো ভালো জায়গা, ভালো ভালো অফারগুলো সব নষ্ট হয়ে গেছে এদের কারণে। এদের পলিটিক্সের শিকার হয়েছি, যা এখন আর কিছু বলি না। ঠিক আছে চলো, মঞ্চটা আছে, বেঁচে আছি, বাঁচিয়ে রেখেছে আমাকে, কিন্তু বিশ্বাস করুন এদের একটাকেও মঞ্চে পাই না, পেলে ধুয়ে দেবো, একটা ব্যাপার ছিল আর কি। এ নিয়ে আমার অপূর্বর সঙ্গে একটা কথা কাটাকাটি হয়েছিল একটা চ্যানেলের অনুষ্ঠানকে কেন্দ্র করে। একটা FM স্টেশনে ওকে আমি পাঠিয়েছিলাম, তো সেই FM স্টেশনে গিয়ে আমারই বদনাম করে চলে এসেছে। ওটা এই স্টেশন থেকে একজন ফোন করে আমাকে বললো তোমার নামে এসে বদনাম করছে। তারপর তার সঙ্গে মুখ কালাগালি অনেক কিছু হলো। তারপর আমি বললাম যে তোকে যদি মঞ্চে পাই তোকে খেয়ে নেবো, মানে দাঁত দিয়ে খাবো না, আমার ভাষণ দিয়ে, আমার কমেডি দিয়ে পেয়েছি, খেয়েও নিয়েছি, এবং সে ওখান থেকে পাত্তারি গুটিয়ে বাড়ি চলে যাবে। তারপর থেকে সে হাওয়া, মার্কেটেই নেই। সব থেকে TRP মিরাক্কেলে যদি কেউ পায় এবং সব থেকে বেশি ইনকাম যদি কেউ করে, সেটা অপূর্ব রায় করেছিল। ছেলেটাকে ভালোবাসতাম এবং সম্মান শ্রদ্ধা সবই করতাম। তার এমন ভাব বেড়ে গেল, এমন কিছু শুরু করলো, হারিয়েই গেল, মার্কেট থেকে নেই। এমনকি আমি অনেককেই পাই না। এমন এমন লোককে নিয়ে এমন এমন অনুষ্ঠানে গেছি, সেখানে রিপোর্ট খারাপ এসছে, দাদা একে থামান, আপনি উঠুন। এরকম কর্মকাণ্ড ঘটেছে আমার সঙ্গে। আমি নামগুলো বলছি না কাদের নিয়ে গেছিলাম, তারা সব রথী মহারথী আর কি, চ্যানেলের রিয়েলিটি শো। এমন হয়েছে যে ডান্স বাংলা ডান্সের গ্র্যান্ড ফিনালে আমাকে ঠিক করা হয়েছে পারফর্ম করার জন্য মিঠুনদার সামনে। রিহার্সাল দিয়ে এসছি সবে, পরের দিন আমি নেই, আমি বাদ, বাকি 4 জন পারফর্ম করছি। কেন বাদ সেটা আজ অব্দি জানতে পারলাম না। কোনো সিরিয়ালে লিড কাস্টিং আমাকে বলে দিয়েছে তুমি পাবে, এই 5 জনের, তুমি হচ্ছে ড্রেসের মাপ টাপ সব নিল, সময়কালে দিয়ে আমি নেই, আমিই বাদ। কেন আজ অব্দি জানতে পারিনি। আর আমি প্রচণ্ড ডিপ্লোম্যাটিক, মানে যা বলি সামনাসামনি বলি, আমার ভয়ের কোনো কারণই নেই, কারণ কেউ গুলিও করবে না আর মারও খাবো না। আমি যা বলি সামনাসামনি, আর সোজা কথা স্পষ্ট কথা বললে শত্রু বাড়ে, সমাজে কর্মক্ষেত্রে বাড়ে, সব দিকেই বাড়ে। সোজা কথা বলা যাবে, শুধু তেল মাখিয়ে এগিয়ে চল, কিন্তু আমার তেল মাখানো পছন্দ হয় না। বেশ কিছু সিনেমা করেছি, সিনেমা করিয়ে 4 মাস বাদে টাকা দিয়েছে তারা, প্রডিউসার, ডিরেক্টর, তারা গাড়ি বাড়ি, এমনকি ওই আমাদের কলকাতা রুবির ওখানে ফ্ল্যাট হয়েছে নাম করা, আর বানা, সেখানে ফ্ল্যাট নিয়ে বসে আছে তারা। আমাদের বেলায় 500 টাকা, 900 টাকা যাচ্ছে, তাই এইভাবে ইউজ করে নিয়েছে মানুষ, আমাদের ব্যবহার করে নিয়েছে। বড় বড় সব ডিরেক্টর, তারা এখন বিশাল ব্যাপার। এমনকি দেখা হলে তারা কথাটাও ঠিক মতো বলে না, যেচে বলতে হয় দাদা ভালো আছে, এই আর কি আর হবে, দুদিনের জীবন। কেউ হাসপাতালে, কেউ ঘরে, কার কোথায় কি লেখা আছে বোঝা খুব মুশকিল, কোথায় কখন মিসড কল আসবে। যত নামি দামি সেলিব্রিটি হও না কেন, আমাদের জন্য কিন্তু শ্মশানে কারোর জন্য এসি লাগাবে না, সব নর্মাল। অমিতাভ বচ্চন যে শ্মশানে ঢুকবে, আমিও সেখানেই ঢুকবো। অতএব ভাও খেয়ে দম্ভ দাম্ভিকতা করে কোনো লাভ নেই, সব এখানেই নিয়ে এসছি, এখানেই ফেলে যেতে হবে, কিছু নিয়ে আমরা ঢুকতে পারবো। আর এখন একটা জিনিস দেখি, যারা পলিটিক্স করে বা যারা বাংলায়, সোজা বাংলায় বলে ছেঁচড়া, তাদের এখন একটু মার্কেট গরম হয়। তারা হয়তো ভগবানকে দামি লাড্ডু দেয়, আমি নকুলদানা বাতাসা দেই বলে ভগবান হয়তো আমাকে দেখে না, এই ব্যাপার। এই যে ইনস্টাগ্রামে এখন মিলিয়ন ফলোয়ার থাকলে কিন্তু সহজেই কাজ পাওয়া যায়। একটা এটা দেখে কাস্টিং করা, এটা দেখে কাজ দেওয়া, যারা প্রকৃত শিল্পী, যেটা বলছে যে আমরা ডাক পাই না, তোমারও যদি ওরকম ভিডিও রোজ মানে মিলিয়ন ফলোয়ার থাকতো, ভিউয়ার হতো, তাহলে হয়তো ডাক পেতে। ডাক পেয়েও যে বিশাল কিছু করবো সেই ব্যাপারটা এখন আর নেই। একটা সময় ছিল যখন টিভি সিরিয়াল রিয়েলিটি শোতে মানুষ ফাংশনে নিত, কিন্তু এখন ওই মোবাইল থেকে দেখে দেখে অনেককে নেয়, অনেকে ভাইরাল হয়েছে নামি দামি লোকেরা, কিন্তু তারা বেশি দিন টেকেনি, 2 মাস 3 মাস 6 মাস, তারপরে হারিয়ে যাচ্ছে। কিন্তু এই ডাক পাওয়াতে আমার মনে হয় না কোনো লাভ আছে। আর ইন্ডাস্ট্রিতে তো এখন কিছু পেতে গেলে কিছু দিতে হয় আর কি। এখন ছেলেদের একরকম জিনিস দিতে হয়, মেয়েদের অন্য জিনিস দিতে হয়, সেটা সবাই জানে ভালো করে। এছাড়া কাজ পাওয়া খুব মুশকিল, সবাই জানে, কিন্তু কেউ প্রতিবাদ করে না। প্রতিবাদ যিনি করবেন তিনি এক ঘরে হয়ে যাবেন, এটা হলো আসল কথা। আর ম্যাক্সিমাম মেয়েরা বলে না আমরা ট্যালেন্ট দেখিয়ে কাজ পেয়েছি, ওই ট্যালেন্ট ওইখানেই দেখায় আর কি, এটা আসল কথা। আর তাদের লাইফস্টাইল, তাদের জীবনযাপন বিশাল ব্যাপার। আজকে লিড কাস্টিং, কালকে সেকেন্ড কাস্টিং, তারপর থার্ড কাস্টিং, তারপরে রোড কাস্টিং, বাটি নিয়ে রাস্তায় ঘুরবে, তারপরে ফ্রাস্ট্রেটেড হয়ে গলায় দড়ি ঝুলিয়ে দেশাব, এই চলছে। কিন্তু এটা কেউ মুখ খুলে, কেউ খোলে না, খুলতে সবাই ভয় পায়। এরকম অনেকেই আছে, উঠতি মডেল, উঠতি অভিনেতা অভিনেত্রী, তার কথা এর সঙ্গে কফি খেতে চলো মন্দারমণি, রোল খেতে চলো ইয়েতে দার্জিলিং, তারপরে চাঁদ দেবো, তারাও সর্বস্ব বিকিয়ে লুটিয়ে দিয়ে তো পরে হা হা করে কাঁদে, না পারছে কাউকে বলতে, না পারে কাউকে শেয়ার করতে, এইভাবেই চলছে। পেমেন্ট তো খুবই খারাপ, মানে টাকা পয়সা দেওয়ার কোনো সিনই নেই। কিন্তু যেহেতু কম্পিটিটর বাড়ছে, ভিড় বাড়ছে, প্রত্যেকেই ছবি, বায়োডাটা, হেন তেন। আগে কি হতো, একটা সিরিয়ালে চান্স পেতে গেলে ভালো ছবি চাইতো, পোর্টফোলিও। এখন রাত্রি একটা সময়, হ্যাঁ এই বাবু কি করছো, সোনা খেয়েছো, হ্যাঁ আমার সঙ্গে যোগাযোগ রাখো, একটা কাস্টিং আছে, এর মধ্যেই তোমায় দেবো, কালকে এসো একটু মিট করো, ঠিক আছে, এইগুলো পরিস্থিতি।
এখন তো দুর্গাপূজায় ক্লাবগুলোকে 1,10,000 করে অনুদান দেওয়া হচ্ছে, আর ক্লাবগুলোকে এও বলেছে যে সামাজিক কাজকর্ম যেটা হচ্ছে সেটার একটা হিসেব দিতে। তারা কি পারে না? মানে এই যে তোমরা বলছো যে বাজেট কম, বাজেট তো পাচ্ছে, তো তারা কেন মানে দিচ্ছে না? মানে আমরা যদি প্রত্যেককে দেখি তাহলে তো আরো মানে সবাই একটু বেঁচে থাকি খেয়ে পড়ে। অবশ্যই তারা চাইলে বাজেট বাড়িয়ে দিতে পারে, এরকম প্রচুর শিল্পী আছে যারা সামান্য বাজেটে গান গায় বা মিউজিশিয়ান বা নাচ করে, বা আমাদের মধ্যে যারা অ্যাঙ্কারিং করি আমরা, চাইলেই দিতে পারে, দেবে না। যত এদিকে অনুদান বাড়ছে ততই এদের আনন্দ বাড়ছে আর কি। মানে বোতল হবে ছোট, ঠাকুর হবে বড়, বা মানে এর একটা ব্যাপার চলছে। আর সামনে পুজোর সময় তো অনেক শোস থাকে তোমার। হ্যাঁ, পুজোর সময় শো থাকে, দেশে হোক বিদেশে হোক বাইরে হোক অন্য স্টেটে হোক। এবারে পুজোতে পঞ্চমী থেকে দশমী অলরেডি হয়ে গেছে এক জায়গায়, কথা অ্যাডজাস্ট করে নিয়েছি, কারণ গেলবার কপাল খেয়েছে আমাদের আরজিকর, এবারে ঘূর্ণিঝড়, কিছু না কিছু লেগেই থাকে পুজোর সময়। আমরা সঠিকভাবে সুন্দরভাবে প্রোগ্রাম করতে পারি না, অনেক সমস্যা হয়। আর দ্বিতীয়ত হলো গিয়ে যে দিল্লি টিল্লি এখন যা পরিস্থিতি খুব খারাপ, এখন ভয় লাগে। দিল্লি, ব্যাঙ্গালোর, চেন্নাই গিয়ে দেখা গেল আমি বাংলায় কমেডি করছি, পুলিশ এসে বললো আপনার ভোটার আই কার্ড পাসপোর্ট বার করুন, তো আপনি এই দেশি না বাংলাদেশি, এই আড়াই সমস্যা। বাংলায় বলি তো বাংলাদেশি। এবার আমি শুধু চিন্তা করছি পুজোর সময় যারা বাংলার বাইরে বেরিয়ে শো করতে যাচ্ছে অন্য স্টেটে অন্য রাজ্যে, তাদের কি অবস্থা হবে কি? তারা কিন্তু একটা করে হেলমেট আর নাহলে বেশ কিছু ইন্স্যুরেন্সের কাগজপত্র নিয়ে যেতে হবে, তাহলে কিন্তু খুব মুশকিল, মারধর হয়ে খেয়ে যেতে পারে।